গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল অফ ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ এনএম জিএনএম ব্যাচ থেকে একটি ক্লাস, সায়েন্সের ক্লাস, প্রত্যেকে যারা কানেক্টে আছো। তো এখানে আমরা রিসেন্ট তোমরা দেখে থাকবে গত রবিবার এনএম জিএনএম এর ব্যাচ লঞ্চ করেছে এবং এই পরীক্ষা যেটা দেখেছি গত বছর জুলাইতে হয়েছে, অর্থাৎ এবছরও যদি আমরা ধরে নিই জুলাইতে হবে, 25 সালে জুলাইতে হবে, তাহলে হাতে কিন্তু 6-7 মাস টাইম আছে। তো এবার আমরা একটু আগে থেকেই শুরু করেছি যাতে করে সিলেবাসটা আরও দুর্দান্তভাবে কভার করা সম্ভব হয়। ক্লাসের পরিমাণ আরও অনেক বাড়ানো হয়েছে। যাই হোক, তো আমাদের যে ডেইলি ক্লাস রুটিন চলে ডিসেম্বর মাসেও সেম ক্লাস রুটিন রয়েছে। আমার ক্লাস সকাল 7:30 থেকে দ্য ওয়ে অফ সলিউশনে মিক্সড জিকে এখানে ক্লাস হয় এবং সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমাকে জয়েন করতে হবে। দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ আছে এবং আমাদের পেড কোর্স যেখানে করানো হচ্ছে TWS একাডেমি অ্যাপ, এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে। তো যাই হোক, যেটা প্রথমে আমাদের জানতে হবে যে 2024-25 এটা ধরো 24 সাল, আগামী 2025 সালে আমাদের নেক্সট এনএমজিএনএম পরীক্ষা হবে। এই পরীক্ষায় কোশ্চেনটা কোন জায়গা থেকে কতটা থাকে, অর্থাৎ এই সিলেবাসটা কি প্রত্যেকের আমাদের জানতে হবে। যারা এনএমজিএনএম পরীক্ষা দেবে, ছেলে হোক মেয়ে হোক, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রেও যেমন ফ্যাসিলিটি এনএমজিএনএম আছে, ছেলেদেরও আছে একইভাবে। তারাও কিন্তু মেল নার্স, সেটাও কিন্তু বর্তমান খুবই চাহিদা আছে। অনেকে গ্রাজুয়েশন করার পরেও পরীক্ষা দেয়, অনেকে এইচএস পাস করার পরে এই পরীক্ষাটা দেওয়া যায়। তো তোমার এজ লিমিটেশন 30 বছর পর্যন্ত তারও বেশি আছে, দেওয়া সম্ভব পরীক্ষাটা। এবং এর পরে কি হবে, তুমি এনএমজিএনএম নার্সিংয়ে জব পাবে। সেখানে অনেক রকমের ভাগ রয়েছে, আরও অনেক ডিটেলসে তোমাদেরকে বলা হবে। যাই হোক, সিলেবাসটা নিয়ে আমি একটু কথা বলে দিই। লাইফ সায়েন্স যেখানে থাকে 50 নম্বর, 50 মার্কস এখান থেকে থাকবে। 30টি থাকবে 1 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্ন থাকে 10টি, টোটাল 40টি কোশ্চেন, মার্কস হচ্ছে 50। এবং ফিজিক্যাল সায়েন্স যেখানে 15+5 অর্থাৎ 20টি কোশ্চেন তোমরা পাবে এবং এখানে টোটাল মার্কস হচ্ছে 25। বাদ বাকি বেসিক ইংলিশ, ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং এখানে মিলিয়ে টোটাল 15, 10, 10, 5, টোটাল 115 মার্কসের একটা পরীক্ষা তোমাকে দিতে হবে। 100টি কোশ্চেন তুমি পাবে এবং প্রত্যেকটা কোশ্চেন যেগুলো পাচ্ছ এমসিকিউ বেসড কোশ্চেন। টোটাল একটা প্রশ্ন 4টি করে অপশন থাকে। 1 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা এই পরীক্ষাটা তোমাকে দিতে হবে। 1.5 ঘন্টা টাইম তোমাকে দেওয়া হবে এবং বোথ ল্যাঙ্গুয়েজে থাকে, ইংরাজি বাংলা। বিশেষ করে যেটা ইংলিশ সাবজেক্ট সেটা তো আর বাংলায় হবে না, সেটা ইংরেজিতেই থাকে এবং লজিক্যাল রিজনিং সেটা ইংলিশেই থাকবে। যাই হোক, তো এখানে মিনহাজুল স্যার করাবেন লাইফ সায়েন্স, আমি তোমাদের ফিজিক্যাল সায়েন্সটা করাবো। প্রত্যেকে যারা কানেক্ট আছো, যদি চাও এই ব্যাচে ভর্তি হবে, তো 16 তারিখ থেকে ব্যাচ আমাদের শুরু হচ্ছে। এনএমজিএনএম 2025 এর ব্যাচ 16ই ডিসেম্বর থেকে ক্লাস শুরু হচ্ছে। ওকে, যদি ভর্তি হতে যাও এর মধ্যে হয়ে নাও, তাহলে লাইভ ক্লাস 4 মাস আমরা করাবো। 4 মাসে টোটাল সিলেবাস কভার হবে, তার সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মডেল কোশ্চেন সেট, মক টেস্ট সব কিছু তোমরা পাবে এই ব্যাচে। একটা কমপ্লিট ব্যাচ, টার্গেট এনএমজিএনএম 2025। সমস্ত বিষয়ের সিলেবাস ভিত্তিক ক্লাস, বিষয়ভিত্তিক মক টেস্ট, প্রতিটি ক্লাসে তুমি পিডিএফ পাবে এবং লাইভ ক্লাস তো দেখতে পাচ্ছ। পরে যদি কোনো ক্লাস তুমি দেখতে পাওনি, মিসিং হয়ে গেছে, টাইম অ্যাডজাস্ট করতে পারোনি, তুমি রেকর্ড ক্লাস দেখে নিতে পারছো। টোটাল ব্যাচ ভ্যালিডিটি থাকবে 1 বছর। 4 মাসের ব্যাচ, আমরা 4 মাসে টোটাল সিলেবাস বা যেগুলো আমরা করাবো সবগুলো 4 মাসে কমপ্লিট হবে। কিন্তু ব্যাচ ভ্যালিডিটি অর্থাৎ তোমরা এই ব্যাচ তোমার ফোনে 1 বছর অ্যাক্সেস পাবে, অর্থাৎ দেখতে পারবে। ঠিক আছে, প্রত্যেকে যদি মনে হয় এনএমজিএনএম পরীক্ষা দেবো, একটু খেটে পরীক্ষা দিলে কিন্তু ভালো নাম্বার পাওয়া যায় এবং ভালো র্যাঙ্ক হয়, তুমি সরকারি কলেজে অ্যাডমিশন নিতে পারবে। এবং সরকারি কলেজে নিলে তোমার যেমন সেটা ভ্যালুয়েশনটাও যেমন পাবে এবং খরচটাও কিন্তু বহু কম হবে প্রাইভেট করার থেকে। আমি বলবো প্রত্যেকে যে প্রাইভেটে না গিয়ে তুমি সরকারি কলেজের জন্য ট্রাই করো। ঠিক আছে, তাহলে তোমার সেটার ভ্যালু অর্থাৎ মর্যাদা, পাশাপাশি তোমার জব সিকিউরিটি আরও বাড়বে। ঠিক আছে, খরচ তো অনেক কম হবে। তো আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো একটু দেখে নেব। এনএমজিএনএম এ লাইফ সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্স কি ধরনের কোশ্চেন এসছে। গত ক্লাসে আমি একটু দেখিয়েছিলাম ফিজিক্সের, বায়োলজি ফিজিক্স মিলিয়ে কিছু কোশ্চেন আমি তোমাদের দেখাবো।
প্রত্যেকে যারা কানেক্ট আছে একটু দেখে রাখো ক্যাটাগরি 1 থেকে, অর্থাৎ ক্যাটাগরি 1 মানে কি 1 নম্বরের কোশ্চেন, আর ক্যাটাগরি 2 2 নম্বরের কোশ্চেন, যেটা শুধু লাইফ সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের জন্য। বাদ বাকি তুমি যদি বলো অন্য তোমার সাবজেক্ট যেগুলো আছে ম্যাথমেটিক্স, রিজনিং, সেগুলো কিন্তু 1 নম্বরের কোশ্চেন সবগুলো থাকে। যাই হোক, 5 মিনিট ধরে তোমাদের এই বিষয়টা বললাম সিলেবাস কি, এবং এখানে এজ লিমিটেশন কিন্তু অনেকটাই আছে। অনেকে 30 বছরে ভর্তি হচ্ছে, 35 বছরে ভর্তি হচ্ছে, ঠিক আছে, মাথায় রাখবে। আচ্ছা, এবার একটা সহজ কোশ্চেন, নিচের কোনটি ভেক্টর রাশি? এই ধরনের কোশ্চেন তুমি খুলে দেখো, ফিজিক্সের কোশ্চেনে এরকম কোশ্চেন এসছে। ভেক্টর রাশি, স্কেলার রাশি, একদম বেসিক চ্যাপ্টার প্রথম ফিজিক্সের বিভিন্ন রাশি সম্পর্কে আলোচনা করা হয়। স্কেলার রাশি, ভেক্টর রাশির ডিফারেন্স কি? ভেক্টর রাশির মান এবং দিক দুটোই থাকবে, একটা মান থাকবে, একটা ভ্যালু থাকবে, একটা অভিমুখ থাকবে, সেটা হচ্ছে ভেক্টর রাশি। আর স্কেলার রাশি যাদের শুধু মান আছে, অভিমুখ নেই। তোমার ভর কত? তোমার ভর হচ্ছে 60 কেজি, তাহলে তার কোনো ডিরেকশন আছে? ডিরেকশন নেই। কিন্তু তোমার ওজন কত যখন বলবো, তার একটা ডিরেকশন রয়েছে। ওজন বল, এটা ভেক্টর রাশি, এটা পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে, অলওয়েজ সাইনটা এরকম নিচের দিকে হয়। তুমি ভেক্টর রাশি আরো এক্সাম্পল দিতে পারি, সরণ। সরণ একটা ভেক্টর রাশি, ত্বরণ। তো এই সরণ ত্বরণ এগুলো যেমন মান আছে, একটা অভিমুখ আছে, যে এখান থেকে যাত্রা শুরু করেছে কোনো বস্তু, এই দিকে যাচ্ছে, তাহলে তার সরণটা হচ্ছে এই দিকে, এ থেকে বি এর দিকে একটা ডিরেকশন থাকবে বা অভিমুখ থাকবে, তাদেরকে আমরা ভেক্টর রাশি বলবো। কিন্তু ভর, ক্ষেত্রফল, সময়, ক্ষেত্রফল কত, একটা জমির ক্ষেত্রফল কত, তার কোনো ডিরেকশন আছে? যে উত্তর দিকে ক্ষেত্রফল 45 বর্গ ফুট, দক্ষিণ দিকে 50 বর্গ ফুট, এরকম তো বলি না আমরা। একটা জমি টোটাল এত স্কোয়ার ফিট বা এত বর্গ কিলোমিটার, টোটাল ভারতের সীমানা যখন বলি এত বর্গ কিলোমিটার, তো সেটা হচ্ছে ক্ষেত্রফল। এর কোনো কি হয়? সময়। স্কেলার রাশি, শুধু মান আছে কিন্তু অভিমুখ নেই। আচ্ছা, এরকম প্রশ্ন পরীক্ষায় পাবে যে সঠিক উত্তরটি নির্বাচন করো, একটি হিলিয়াম পরমাণুতে কি থাকে? 4টি প্রোটন, 4টি ইলেকট্রন, 4টি নিউট্রন, 4টি ইলেকট্রন, 4টি প্রোটন, 2টি ইলেকট্রন, 2টি প্রোটন, 2টি নিউট্রন, 2টি ইলেকট্রন। তাহলে হিলিয়াম পরমাণু সম্পর্কে আমাদের জানতে হবে। কেমিস্ট্রি থেকে একটা প্রথম প্রশ্ন, পরমাণুর গঠন, সেখানে আমরা দেখব একটা পরমাণু সেটা গঠিত হয় কি দিয়ে? প্রোটন থাকে, নিউট্রন থাকে, এবং বাইরে থাকে ইলেকট্রন মহল, যেখানে ইলেকট্রনরা ঘোরাফেরা করছে। তাহলে প্রোটন এবং নিউট্রন থাকে নিউক্লিয়াসে, বাইরে থাকে ইলেকট্রন। এটা যদি একটা হিলিয়াম ধরি, হিলিয়ামের প্রোটন কটা? 2টি, এবং এর ভর সংখ্যা হচ্ছে 4। এইভাবে আমরা লিখি একটা হিলিয়াম পরমাণু। তাহলে এটা আমি বলে দিয়েছি, এইবার তোমরা কি কাউন্ট করতে পারবে যে এখানে কটি প্রোটন, কটি ইলেকট্রন, কটি নিউট্রন আছে? এটা হচ্ছে ভর সংখ্যা। এই 4 যেটা লিখলাম এটা হচ্ছে ভর সংখ্যা, আর এই 2 হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা পেয়ে গেছে 2। প্রোটন আছে 2টি। আচ্ছা, একটা পরমাণু অলওয়েজ কি হয়? নিস্তড়িত হয়। পরমাণু নিস্তড়িত হয়, অর্থাৎ এখানে প্রোটন পজিটিভ চার্জ, ইলেকট্রন নেগেটিভ চার্জ, দুটো সবসময় সমান হয়। যদি কোনো পরমাণুতে 2টি প্রোটন থাকে, তার ইলেকট্রনটাও 2টি হবে। এটা কিন্তু একদম বেসিক জিনিস। তাহলে পরমাণু যদি নিস্তড়িত হয়, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ সমান হতে হবে, ব্যালেন্স না থাকলে তো হচ্ছে না। যদি পজিটিভ বেশি হয়ে যায় তাহলে পরমাণু ধনাত্মক হয়ে যাবে, আয়নিত হয়ে যাবে। তাহলে ইলেকট্রন প্রোটন অলওয়েজ প্রাথমিকভাবে একই থাকে। এবার আসবো নিউট্রন। ভর সংখ্যা আমরা লিখলাম এখানে 4। তাহলে ভর সংখ্যা মানে কি? কোনো পদার্থের ভর সংখ্যা, কোনো পরমাণুর ভর সংখ্যা মানে প্রোটন প্লাস নিউট্রন। এখানে পি মানে আমি প্রোটন লিখলাম, আর এন মানে নিউট্রন। তাহলে ভর সংখ্যা যদি প্রোটন যোগ নিউট্রন হয়, তাহলে এখানে 4 যদি ভর সংখ্যা হয়, প্রোটন বলেছি 2টো, তাহলে নিউট্রন রয়েছে 4 - 2 ইকুয়াল টু n, মানে হচ্ছে n ইকুয়াল টু 2। তাহলে নিউট্রন আছে 2টি, তাহলে উত্তর হবে আমাদের 2টি প্রোটন, 2টি নিউট্রন, 2টি ইলেকট্রন। ব্যাপারটা বুঝতে পেরেছো? যতটা বুঝেছো ততটুকু থাক। তাহলে একটা পরমাণু আমরা এইভাবে লিখি, বা এই 4টা এই মাথায়ও লেখা হতে পারে। এর মানে হচ্ছে কি? এর 2টো প্রোটন, 4টি
4 হচ্ছে ভর সংখ্যা, ভর সংখ্যা মানে প্রোটন মাইনাস ভর সংখ্যা মানে প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। ক্লিয়ার? নিম্নলিখিত কোনটি গ্লুকোজ অণু? গ্লুকোজ অণু কোনটি আছে? তো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসছে এনএমজিএনএম এ বিগত বছরে। গ্লুকোজ অণু সংকেত কি বলতে হবে? আমরা সালোক সংশ্লেষ জানি, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজ অণু তৈরি হয়। তো সেখানে আমরা কি পড়েছি দেখো, 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 CO2 প্লাস, 12 H2O, 12 অণু জল, সেটা সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে তৈরি হবে, C6H12O6। এটা হচ্ছে কি? এটা গ্লুকোজ, এটা হচ্ছে গ্লুকোজ, এটা কি গ্লুকোজ, এই হচ্ছে গ্লুকোজের সংকেত প্লাস 6 অণু অক্সিজেন, 6 অণু জল তৈরি হয়। এই হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সমীকরণ। তাহলে এখানে C6H12O6 এটি হচ্ছে গ্লুকোজ অণুর কেমিক্যাল ফর্মুলা বা রাসায়নিক সংকেত। সঠিক উত্তরটি নির্বাচন করো। কোন বস্তু একটি তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসমান হবে যদি বস্তুর ওজন প্লবতা সমান হয়, বস্তুর ওজন প্লবতার থেকে বেশি হয়, বস্তুর ওজন প্লবতার থেকে কম হয়, বস্তুর ওজন ও প্লবতা দুই শূন্য হয়। তাহলে এই কোশ্চেনগুলো সলভ করতে গেলে আমাদের এই চ্যাপ্টারটা জানতে হবে, উদস্থিতিবিদ্যা। ঠিক আছে? তো উদস্থিতিবিদ্যা, পৃষ্ঠটান সান্দ্রতা এ বলে একটা চ্যাপ্টার আছে, সেই জায়গায় আমরা এই বিষয়গুলো পাবো। প্লবতা, বস্তুর যখন জলে নিমজ্জিত করা হয়, তো একটা জল বা তরল কর্তৃক কোনো বস্তুকে তরল বা জলে নিমজ্জিত করলে তরল কর্তৃক একটা ঊর্ধ্বমুখী ঘাত অনুভব করে বা ঊর্ধ্বমুখী বল অনুভব করে, সেটাকে আমরা বলি প্লবতা বল। সেটা যদি কম বেশি কিসে এর উপর ডিপেন্ড করে কোনো বস্তু ভাসবে নাকি ডুবে যাবে সেটা ডিপেন্ড করে। তাহলে এই কোশ্চেন এনএমজিএনএম পরীক্ষায় এসছে। তাহলে উত্তর কোনটি হবে এখানে? বস্তুর ওজন এবং প্লবতা যদি সমান হয় তাহলে একটি বস্তু কোনো তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসমান হবে। এটা কিভাবে ডিপেন্ড করে? কোনো বস্তুর ওজন আমরা যদি দেখি, বস্তুর ওজন ইকুয়াল টু W1 লিখলাম, আর প্লবতা ইকুয়াল টু W2 লিখলাম, তাহলে যদি W1 গ্রেটার দ্যান W2 হয় তাহলে কি হবে? বস্তুর ওজন প্লবতার থেকে যদি বেশি হয়ে যায় তাহলে এটা হবে ডুবে যাবে, বস্তুটি জলে ডুবে যাবে। যদি W1 লেস দ্যান W2 হয় তাহলে বস্তুটি ভাসবে, জলে ভাসবে। আর যদি W1 ইকুয়াল টু W2 হয় তাহলে যে কেসটা হয় এটি, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় তরলের ভিতর যে কোনো অংশে ভাসবে, ডুবে যাবে না, বা সম্পূর্ণ জলে নিমজ্জিত অবস্থায় ভাসবে, মানে এরকম কেস হবে। ধরো 3টি পাত্র আমি এখানে আঁকলাম, এখানে জল আছে সব, হ্যাঁ। তো একটা বস্তু যদি এরকম ভাসে, এটা ভাসছে, একটা ডুবে যাচ্ছে, আর একটা ধরো এরকম ভাসছে, ঠিক আছে, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসছে। এখানে জলের লেভেলটা হচ্ছে এই। তো যখন এটা হবে W1 ইকুয়াল টু W2 হবে, আর এটা হচ্ছে W1 গ্রেটার দ্যান W2, আর এটা W1 লেস দ্যান W2। এই হচ্ছে 3টে কেস মনে রাখতে হবে। এগুলো আরো আমরা আলোচনা করব পরবর্তীতে। মানুষের এবিও ব্লাড গ্রুপকে আবিষ্কার করেন। মানুষের যে ব্লাড গ্রুপ আমরা জানি, ব্লাড গ্রুপ এবিও ব্লাড গ্রুপ মানে কটি ব্লাড গ্রুপ আছে এখানে? এখানে আছে এ, বি, এ বি আর হচ্ছে ও, এই 4টি ব্লাড গ্রুপ। আবার এর সঙ্গে আমরা পাবো একটা পজিটিভ একটা নেগেটিভ, এ পজিটিভ এ নেগেটিভ, বি পজিটিভ বি নেগেটিভ। তাহলে বি এ বি পজিটিভ এ বি নেগেটিভ, এইরকম আমরা তো জানি নাকি, ও পজিটিভ ও নেগেটিভ। তো এই হচ্ছে ব্লাড গ্রুপ। তো এবিও ব্লাড গ্রুপ এই যে পদ্ধতি বা এই যে বিষয়টা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার, নামটা মনে রাখতে হবে। বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার এবিও ব্লাড গ্রুপ পদ্ধতি আবিষ্কার করেছেন। এবং এখানে আমরা
কিছু কিছু প্রশ্ন যেগুলো পরীক্ষা আসে, যে বলা হলো যে RH ফ্যাক্টর কে আবিষ্কার করেছেন? বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার এবং উইনার, দুটো নাম মনে রাখতে হবে। কার্ল ল্যান্ডস্টেইনার এবং উইনার RH ফ্যাক্টর আবিষ্কার করে। RH যদি থাকে, RH ফ্যাক্টর RH ফ্যাক্টর থাকলে পজিটিভ, থাকলে হবে পজিটিভ, আর যদি না থাকে তাহলে ধরা হয় নেগেটিভ। ঠিক আছে, না থাকলে নেগেটিভ, থাকলে পজিটিভ। তো এই একটা বিষয়। আরো যে বিষয়গুলো মনে রাখতে হয়, এখানে সার্বজনীন দাতাকে, কোন গ্রুপের রক্তকে বলা হয় সার্বজনীন দাতা? ব্লাড গ্রুপ ও গ্রুপের রক্তকে বলা হচ্ছে সার্বজনীন দাতা। তারা সব গ্রুপের রক্ত দিতে পারে আর কি। আর AB কে বলা হচ্ছে সার্বজনীন গ্রহীতা। একজন হচ্ছে ডোনার, একজন রিসিভার, তাই তো? ইউনিভার্সাল ডোনার হচ্ছে ব্লাড গ্রুপ ও কে বলা হয়, আর AB হচ্ছে সার্বজনীন গ্রহীতা, ইউনিভার্সাল রিসেপ্টর বলা হয়। পাখির ডানা এবং পতঙ্গের ডানা, এটাকে কি বলা হয়? সমবৃত্তীয় গঠন, সমসমস্ত গঠন, লুপ্তপ্রায় গঠন, জনিগত গঠন। পাখির ডানা, পতঙ্গের ডানা, এরা কিন্তু একই কাজ করছে। এদেরকে বলা হয় সমবৃত্তীয় গঠন বা সমবৃত্তীয় অঙ্গ। ঠিক আছে, একই কাজ করছে কিন্তু এদের গঠন আলাদা হয়। যেগুলো গঠন একই সেগুলোকে বলা হয় সমসমস্ত অঙ্গ। নিম্নলিখিতগুলির কোনটি ডিএনএ এর মধ্যে গুয়ানিনের পরিপূরক ক্ষার? আমরা জানি ডিএনএ তে রয়েছে অ্যাডেনিন, গুয়ানিন, থিয়ামিন, সাইটোসিন। অ্যাডেনিন, গুয়ানিন, থিয়ামিন এবং সাইটোসিন। তো এখানে প্রশ্নটা একটু আলাদা। প্রশ্নটা হচ্ছে গুয়ানিনের পরিপূরক ক্ষার কোনটি? উত্তর হবে সাইটোসিন। নিচের কোনটি ট্রপিক হরমোনের উদাহরণ? ACTH, গ্যাস্ট্রিন, সিক্রেটিন, CCK, PZ। ট্রপিক হরমোন কি সেটা সম্পর্কে জানতে হবে। তো এখানে আমি যেহেতু ফিজিক্যাল সায়েন্স পড়াবো, আমি আর খুব বিশাল ডিটেলসে যাচ্ছি না তোমাদের, তবুও কিছু ইনফরমেশন দিয়ে রাখছি। ট্রপিক হরমোন কি? ACTH এখানে একটা এক্সাম্পল। ACTH অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন। দেখো, যেসব হরমোন একটি অনাল গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে অপর অন্তঃক্ষরা গ্রন্থি বা দেহের অপর কোনো কোষক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় ট্রপিক হরমোন। অর্থাৎ একটা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে আরেকটা গ্রন্থিকে উদ্দীপিত করছে, সেটাকে বলা হয় ট্রপিক হরমোন। যেমন ACTH হরমোন অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স অংশ উদ্দীপিত করে অ্যাড্রেনাল গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। অ্যাড্রেনাল গ্রন্থির ক্ষরণটা নিয়ন্ত্রণ করছে, অ্যাড্রেনালিন নির্গত করছে। কিছু রয়েছে লোকাল হরমোন, যেগুলো যেখানে উৎপত্তি সেখানেই কাজ করে, সেগুলোকে বলা হয় লোকাল হরমোন। যেমন শুক্রাশয় থেকে নিঃসৃত হরমোন টেস্টোস্টেরন। পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে কোন কোষ? জাইমোজেন কোষ, অক্সিনটিক কোষ, কুফারের কোষ, লালা কোষ। পাকস্থলী থেকে আমরা জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl নিঃসৃত হয়, যেটা আমাদের মানুষের পরিপাকে সাহায্য করে। তো এই HCl নিঃসরণ করে অক্সিনটিক কোষ। মনে রাখবো অপশন বি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে সর্বাধিক পুরু পেশির স্তর থাকে? অর্থাৎ মোটা পেশির স্তর থাকে হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ? আমরা হৃৎপিণ্ড, মানব হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কটি? 4টি। 2টি অলিন্দ, 2টি নিলয়। অবস্থান ভিত্তিতে আমরা বলি বাম অলিন্দ বাম নিলয়, ডান অলিন্দ ডান নিলয়। তো পুরু পেশির স্তর থাকে বাম নিলয়ে, অপশন ডি। যকৃৎ এবং পেশিতে শক্তি হিসেবে কি সঞ্চিত হয়? যকৃৎ এবং পেশিতে শক্তি হিসেবে সঞ্চিত হয় কি? স্টার্চ, ফ্যাট, গ্লাইকোজেন, কোলেস্টেরল। যকৃৎ এবং পেশিতে শক্তি হিসেবে সঞ্চিত হয়, মনে রাখবে, গ্লাইকোজেন, অপশন সি। একটি নির্দিষ্ট পরিমাণ কোন আদর্শ গ্যাসের, এটা তোমার ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন, একটি নির্দিষ্ট পরিমাণ, আমি একটু মিক্সড করিয়ে দিচ্ছি আজকে, গতকালও করিয়েছি।
তো কি ধরনের কোশ্চেন ওভারঅল আসে একটু তোমাদের আইডিয়া হোক, তুমি দেখো পরীক্ষা দেবে কি দেবে না। আমার মতে পরীক্ষা যদি দিতে ইচ্ছা হয় অবশ্যই পরিশ্রম করে দিতে হবে, প্রস্তুতি নিয়ে দিতে হবে। আর প্রস্তুতিটা বিজ্ঞপ্তি দেবে তখন থেকে নেব না, পরীক্ষার প্রস্তুতি আগে থেকে নিতে হবে। কারণ এখন অনেক এই লাইনে চলে আসছে, কম্পিটিশন দিনের পর দিন বাড়ছে। তো সো কেয়ারফুল, তোমাকে এই বিষয়টা যত্নের সহিত পড়তে হবে আর কি। একটি নির্দিষ্ট পরিমাণ কোনো আদর্শ গ্যাসের T1 পরম উষ্ণতায় আয়তন এবং চাপ যথাক্রমে V1 এবং P1 হয়। যদি T2 পরম উষ্ণতায় যথাক্রমে V2 P2 হয় তবে নিচের কোন সমতুল্যতা সমীকরণটি সঠিক। এটা গ্যাসের সূত্র আছে, আমরা জানি PV/T ইকুয়াল টু ধ্রুবক। তো এটা থেকে আমরা কি পাচ্ছি, এটা থেকে আমরা পাচ্ছি P1/V1/T1 ইকুয়াল টু P2V2/T2, এই সূত্রটা পাচ্ছি। তো এইখানে এই সূত্রের কথাই বলা হচ্ছে P1V1/T1 ইকুয়াল টু P2V2/T2। ওকে, তো এটা হচ্ছে গ্যাসের সূত্র, আদর্শ গ্যাস চার্লস বয়েলের সূত্র থেকে এই সমীকরণগুলো আমরা পাই। এগুলো একটু পড়লে পারা যাবে। অণুচক্রিকার প্রধান কাজ কি? তো মানবদেহের প্রধান সংবহন মাধ্যম কি? রক্ত। এই রক্তের মধ্যে অনেক উপাদান আছে। বেসিক্যালি যেটা আমরা দেখব, রক্তকে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে রক্তকণিকা, আর একটা হচ্ছে রক্তরস বা প্লাজমা। রক্তকণিকার মধ্যে আবার আমরা পাবো আরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকা, ডাব্লিউবিসি শ্বেত রক্তকণিকা, আর একটা পাবো অণুচক্রিকা বা প্লেটলেট। তো এখানে এই অণুচক্রিকার কাজ কি? টিউমার কোষ বিনষ্ট করা, কাটা ক্ষত থেকে রক্তপাত বন্ধ করা, অ্যান্টিবডি উৎপন্ন করা, ফ্যাগোসাইটোসিস দ্বারা ব্যাকটেরিয়া ধ্বংস করা। তো আমরা যেগুলো জানি, ডাব্লিউবিসি আরবিসি অণুচক্রিকা। আরবিসির কাজ হচ্ছে রক্তে অক্সিজেন বহন করা, তাই তো। ডাব্লিউবিসি রোগ প্রতিরোধ করা, আর অণুচক্রিকার কাজ হচ্ছে রক্ত তঞ্চনে সাহায্য করা, অর্থাৎ কাটা ক্ষত থেকে রক্তপাত বন্ধ করা। নিচের কোন অংশটি মানবদেহে পাচিত খাদ্য শোষণের জন্য দায়ী? পাচিত খাদ্য শোষণের জন্য দায়ী অংশ কোনটি? গ্রাসনালী, যকৃৎ, অগ্ন্যাশয়, ক্ষুদ্রান্ত। তাহলে প্রশ্নটা কি করা হয়েছে? মানবদেহে পাচিত খাদ্য শোষণের জন্য দায়ী কোনটি? উত্তর হবে ক্ষুদ্রান্ত। আচ্ছা, বিসিজি টিকার ক্ষেত্রে এই যে বিসিজির ফুল ফর্মটা কি বলতে হবে? বিসিজি টিকা কোন ক্ষেত্রে দেওয়া হয়? যক্ষা রোগে। টিউবারকিউলোসিস বা যক্ষা একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ আমরা জানি। তো এই বিসিজির ফুল ফর্মটা কি আছে? ব্যাসিলাস ক্লামাইড গুয়েনিন, ব্যাসিলাস ক্লামাইড গুয়েরিন। তো এই যে চারটি অপশন আছে, উত্তর হবে অপশন বি, ব্যাসিলাস ক্লামাইড গুয়েরিন। এটা হচ্ছে সঠিক উত্তর। বিসিজি এর ফুল ফর্ম এটি। সালফিউরিক অ্যাসিড হলো একক্ষারীয়, দ্বিক্ষারীয়, ত্রিক্ষারীয় নাকি চতুক্ষারীয়? এটা আবার কেমিস্ট্রি থেকে কোশ্চেন। সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? তোমরা প্রত্যেকে এটা অ্যান্সার করতে পারবে, একটু জাস্ট জেনে নিতে হবে বিষয়টা কি। সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4। দেখো, আমরা অ্যাসিড আবার বলছি কয় ক্ষারীয়। অ্যাসিড মানে হাইড্রোজেন থাকতেও পারে, আবার কিছু অ্যাসিড হাইড্রোজেন না থাকতেও পারে। অ্যাসিডে হাইড্রোজেনের সংখ্যা কয়টি আছে তার উপর এই একক্ষারীয়, দ্বিক্ষারীয়, ত্রিক্ষারীয় ব্যাপারটা নির্ধারণ করা হয়। কোন অ্যাসিডে হাইড্রোজেন কটি আছে? এখানে হাইড্রোজেন কটি আছে? দুটি আছে। হাইড্রোজেন দুটি থাকলে হাইড্রোজেন আছে দুটি, তাহলে এটা হবে দ্বিক্ষারীয়। এটা হবে কি ক্ষারীয়? দ্বিক্ষারীয়।
দ্বিক্ষারীয় অ্যাসিড, তাহলে H2SO4 বা সালফিউরিক অ্যাসিড এটি দ্বিক্ষারীয় অ্যাসিড। তাহলে যদি বলি হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, এটা কয় ক্ষারীয়? HCl এটা কয় ক্ষারীয়? এক ক্ষারীয়, দ্বিক্ষারীয়, ত্রিক্ষারীয়র মধ্যে? HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে এক ক্ষারীয়। ঠিক আছে, ত্রিক্ষারীয়র একটা এক্সাম্পল আমি তোমাদের দিচ্ছি, H3PO4 হিপ্পুরিক অ্যাসিড, এটা বলা হচ্ছে ত্রিক্ষারীয় একটি অ্যাসিড। তাহলে দ্বিক্ষারীয় H2SO4। তাহলে হাইড্রোজেনের সংখ্যা কটি আছে তার উপর ডিপেন্ড করে নামকরণ করা হচ্ছে। হাইড্রোজেন একটি থাকলে এক ক্ষারীয়, দুটি থাকলে দ্বিক্ষারীয়, তিনটি থাকলে ত্রিক্ষারীয়। রান্নার গ্যাসে এলপিজি যেটা আমরা বলছি রান্নার গ্যাস, এর মূল উপাদান হলো কোনটি? এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এর পুরো কথা কি এটাও পরীক্ষা আসে। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি যেটা আমরা বলছি রান্নার গ্যাস, এর মধ্যে কি থাকে? প্রোপেন, বিউটেন, মিথেন প্রাকৃতিক গ্যাস নাকি অ্যাসিটিলিন? তাহলে এখানে সঠিক উত্তর কোনটি হবে? রান্নার গ্যাসে যে বিষয়টা থাকে সেটি হচ্ছে প্রোপেন এবং বিউটেন। এখন যদি বলা হয় যে প্রোপেন বিউটেন এই দুটো গ্যাস থাকে আমরা বুঝলাম, কিন্তু প্রোপেন বিউটেনের মধ্যে কোনটি বেশি থাকে, কোনটি কম থাকে? তাহলে মনে রাখবে এর মধ্যে বিউটেন বেশি থাকে। বিউটেন গ্যাস বেশি থাকে, বিউটেন বেশি থাকে। তাহলে বিউটেন বেশি হলে প্রোপেন কম থাকে, এটা আর বলতে হবে না? বলতে হবে না। আবার অনেক সময় প্রশ্ন আসে যে সিগারেট ধরানোর জন্য যে গ্যাস লাইটার ব্যবহার করা হয়, তো সেই গ্যাস লাইটারে কোন গ্যাস থাকে? উত্তর হবে বিউটেন। ওকে, এটাও খেয়াল রাখবে। 1 MB মেমোরি, 1 GB মেমোরির প্রায় কত গুণ বড়? আমরা যদি একদম শুরু থেকে দেখি, 4 বিটস 1 নিবিল, 8 বিটস 1 বাইট, 8 বিটসে 1 বাইট, 1024 বাইট 1 কিলোবাইট, 1024 কিলোবাইট 1 MB, 1024 MB-তে 1 GB। এখানে আমরা যদি দেখি প্রায় 1024 MB যদি আমি দিই, 1 GB ডেটা আমি পাবো, তাহলে প্রায় 1000 গুণ বড়, 1024 গুণ বড়। তাহলে 1 GB ইকুয়াল টু অ্যাকচুয়ালি 1024 মেগাবাইট। জিবি মানে হচ্ছে গিগাবাইট, এমবি মেগাবাইট। সেরকম 1000 জিবিতে, 1024 জিবিতে আমরা পাই 1 টেরাবাইট, 1 টিবি। তো এগুলো তোমরা একটু মনে রাখতে পারলে হয়ে যাবে। দুধ একটি কি? সম্পৃক্ত দ্রবণ, অতিপৃক্ত, কলয়েড নাকি প্রলম্বন? দুধ একটি কলয়েড দ্রবণ, অপশন সি। কোন সূত্র দ্বারা বলের সংজ্ঞা নির্ণয় করা যায়? বলের সংজ্ঞা নির্ণয় করা যায় কোন সূত্রটি দ্বারা বলের সংজ্ঞা নির্ণয় করা যায়? উত্তরটা কি হবে এখানে? উত্তরটা হবে বলের সংজ্ঞা আমরা পাই নিউটনের প্রথম গতিসূত্র থেকে। বলের মান পাচ্ছি, বলের একক পাচ্ছি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। ঠিক আছে, বলের জাড্য ধর্ম পাচ্ছি, বস্তু জাড্য ধর্ম প্রথম গতিসূত্র থেকে। তো বিভিন্ন গতিসূত্র থেকে বিভিন্ন রকম জানা যায়। ক্যাটাগরি 2-তে কিরকম কোশ্চেন আছে একটা দেখিয়ে দিই। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি বা কোনগুলি ভাইরাস ঘটিত রোগ? এর মধ্যে কোনটি ভাইরাস ঘটিত রোগ বা কোনগুলি? এটা হচ্ছে ক্যাটাগরি 2 2 নম্বরের প্রশ্ন। তাহলে এখানে ভাইরাস ঘটিত রোগ আমরা জানি এইডস, এটি ভাইরাস ঘটিত রোগ। ইনফ্লুয়েঞ্জা, এটা ভাইরাস ঘটিত রোগ। নিউমোনিয়া, টিটিনাস, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তাহলে এই ধরনের প্রশ্ন থাকে 2 নম্বর, খুব কঠিন থাকে না।
জাইলেম কলার অধীনে নিম্নলিখিত কোন কোষ বা কোষগুলি মৃত? আমরা জাইলেম ফ্লোয়েম কোষ জানি, কোনগুলি মৃত কোনটি জীবিত বার করতে হবে। তাহলে মৃত কোষ হচ্ছে এখানে ট্রাকিড, জাইলেম তন্তু, ট্রাকিয়া, এগুলো সব মৃত, এটা হচ্ছে জীবিত। In human deficiency of calciferol leads to, in human deficiency of calciferol, দেখো এই কোশ্চেনটা আমি ইংরেজিতে রেখেছি। ক্যালসিফেরল মানে হচ্ছে ভিটামিন ডি, এটা মানে হচ্ছে ভিটামিন ডি, ক্যালসিফেরল মানে ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবজনিত রোগ কি? ডেফিসিয়েন্সি মানে অভাব, ভিটামিন জি এর ডি এর অভাবজনিত রোগ মানবদেহে কি হতে পারে? নাইট ব্লাইন্ডনেস, না এটা ভিটামিন এর অভাবে হয়, এটা ভিটামিন এ। নাইট ব্লাইন্ডনেস মানে রাতকানা বেরি বেরি রোগ হয় ভিটামিন বি1 এর অভাবে। রিকেট, অস্টিওম্যালেসিয়া, এগুলো হচ্ছে ভিটামিন ডি এর অভাবে হয়। তাহলে উত্তর হবে আমাদের সি এবং ডি। এইরকম থাকে 2 নম্বরের কোশ্চেন। নিম্নলিখিত কোন শ্বেত রক্তকণিকা বা রক্তকণিকাগুলি অদানাদারযুক্ত কোষ দিয়ে চিহ্নিত হয়? ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড কর্পাসেল, এর মধ্যে কিছু আছে দানাবিহীন, কিছু দানাযুক্ত। তাহলে এখানে অদানাদারযুক্ত কোষ থাকে মনোসাইট, লিম্ফোসাইট, বেসোফিল, নিউট্রোফিল, ইউসিনোফিল, এগুলো দানাযুক্ত। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বা কোনগুলি কোএনজাইম? কোএনজাইম মানে সহকারী এনজাইম বা সহ উৎসেচক। এগুলো আমরা যদি দেখি FADH, ভিটামিন এ, সমস্ত ভিটামিনই একটা একটা কোএনজাইম। ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেন পরীক্ষায় থাকবে। তো আমাদের প্রস্তুতি দেওয়া হয় দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাস এবং TWS একাডেমি অ্যাপে পেড কোর্স আছে। যদি মনে হয় আমাদের পেড কোর্স নেবে, অবশ্যই TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করো প্লে স্টোরে গিয়ে এবং ব্যাচ অ্যাক্সেস তুমি নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা, বাই।